হ্যালো এভরিওয়ান। আপনারা যদি প্রত্যেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী এবং দীর্ঘমেয়াদে কিভাবে সম্পদ তৈরি করতে চান সেই সম্পর্কে জানতে চান, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটি রয়েছে সেটি হলো বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। সো এই ভিডিওতে আমরা রিভিউ করব সেই বইটা যেটা ওয়ারেন বাফেট নিজে বলেছে যে বেস্ট ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বুক ইভেন এভার রিটেন। সো আজকে আমরা বোঝার চেষ্টা করব, যদি ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার বোঝার দরকার হয় তখন এই বইয়ের প্রিন্সিপালগুলো কি কি ভাবে আপনাকে সহযোগিতা করতে পারে। সো চলুন শুরু করা যাক। এই বইটি 1949 সালে পাবলিশ হয়েছে। সেই সময় যদি আপনাকে স্টক মার্কেটের সম্পর্কে জানতে হতো তাহলে বড়জোর সারাদিনে একবার নিউজ পেপারে আপনি আপডেট দেখতে পারতেন, অথবা পরিচিত কোনো স্টক মার্কেট এক্সপার্টের শরণাপন্ন হতে হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেটের আশীর্বাদে আপনি প্রতি মিনিটে স্টক মার্কেট সম্পর্কে জানতে পারছেন। সোশ্যাল মিডিয়ায় এইসব বিষয় ডেডিকেটেড চ্যানেল রয়েছে যা প্রতিনিয়ত স্টক মার্কেটের আপডেট দিচ্ছে। এই কারণে এই বইটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান ইকোনমিক কন্ডিশনের জন্য। কারণ কি জানেন? কারণ এই বইতে আমার সবচেয়ে প্রিয় আইডিওলজির ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা আছে যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে সাহায্য করবে। সেটি হচ্ছে প্যাশন্স। যদিও অনেক মূল্যবান বিষয় আছে এই বইতে, কিন্তু এত বড় বই তো পড়ে কমপ্লিট করা কিছুতে সম্ভব নয়। এর অন্তর্নিহিত তথ্য উপলব্ধি করা আরো কঠিন। তাই এই ভিডিওতে আমি আপনাকে পুরো বইয়ের ব্রেকডাউন করে 5টা এমন কি পয়েন্ট বলবো যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল ডিসিশন আরো ওয়াইজলি নিতে সহযোগিতা করবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায় হলো বিনিয়োগকারী এবং ফটকাবাজের মধ্যে পার্থক্য। এখানে যদি গ্রাহামের একটি উক্তি আমরা কোট করি তাহলে সেখান থেকে আমরা পাই যে an investment operation is one of which upon thorough analysis promises safety of principle and at adequate return. এখন এই বিষয়টা যদি আমি আপনাকে বুঝিয়ে বলি তাহলে যখন কেউ বিনিয়োগ করতে চায় না তখন আপনাকে বিনিয়োগ করতে হবে, এবং যখন সবাই প্রত্যেকে এমনকি আপনার বিড়ালও মনে করে যে সে একজন বিনিয়োগকারী, তখন সেই স্টকে আপনাকে খুব সতর্কভাবে বিনিয়োগ করতে হবে, এবং সেই স্টকে বিনিয়োগ করার আগে সেটা সম্পর্কে আপনার ভেবে চিন্তে ডিসিশনটা নেওয়া উচিত। এইটা গ্রাহামের এই চ্যাপ্টারের মূল বেসিক ইনফরমেশন এবং মূল বেসিক তথ্য। একটা মজার বিষয় লক্ষণীয়, দেখুন বইটি 1948 থেকে 1969 সাল পর্যন্ত ডাও জোন্স সূচকের চার্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এর ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা দেখতে পাই 2000 এবং 2009 সালে বিশাল কিছু স্টক মার্কেট এবং ট্রেড মার্কেটে উত্থান পতন দেখা যায়, এবং এই স্টক লেভেল শুধু উত্তর বেড়েছে এবং বেড়েছে। সে সময়ের মধ্যে SP 500 এর মতো স্টকগুলো আরো উপরের দিকে গিয়েছে। তাই 1970 সালে বাজারটি পরবর্তী 12 বছর প্রায় ভয়ানক পারফরমেন্স করেছিল। একই স্তরে পৌঁছাতে 20 বছরেরও বেশি সময় লেগেছে। তাই আমরাও আশা করতে পারি যে সেই কারণে বইটি এখন পড়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেঞ্জামিন গ্রাহাম বলেছেন যে 1969 সালে যেখানে স্টকগুলি ছিল অত্যন্ত উচ্চ, অত্যন্ত দামি, অত্যন্ত উচ্চ মূল্যায়ন সম্পন্ন, সেখানে বর্তমান কম্পিটিটিভ মার্কেটে ওই ধরনের সিচুয়েশন থেকে আসা ইনফরমেশনগুলা, ওই ধরনের সিচুয়েশন থেকে আসা আমাদের তথ্যগুলা আমাদেরকে প্রপারলি ট্রেড মার্কেটে উইন উইন সিচুয়েশনগুলো ক্রিয়েট করতে অনেক বেশি সাহায্য করবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আগ্রাসী বিনিয়োগকারী কি করতে পারে জানেন? তারা মূলত গ্রাহামের দেখানো 2টা পথ ব্যবহার করে এই মার্কেটটাকে বিট করতে পারে। ফার্স্ট হল ট্রেডিং, এবং সেকেন্ড হলো স্বল্পমেয়াদী সিলেক্টিভিটি স্টক ক্রয় করা। এখন গ্রাহাম তার বইয়ে ট্রেডিংটাকে একটু বিরুদ্ধাচরণ করে দেখিয়েছে। সে বলেছে যে যদি ট্রেডিং করা হয় সেটা একটা ফুল গেম। তাই এর রিজন এখানে আপনি কিছু জিতেছেন, আবার আপনি কিছু হারান, যদি আপনাকে অবশ্যই ঠিক করে ট্রেড করতে হবে, কিন্তু আপনার পোর্টফোলিও একটু ছোট্ট অংশ দিয়ে, এবং তারপর আপনি যখন জিতবেন, আপনি যখন সেই ট্রেডে আপনার প্রফিট আসবে তখন আপনি সেটা বিক্রি করে দেবেন। দ্বিতীয়ত স্বল্পমেয়াদী পরিস্থিতি। তিনি বলেন যে সবাই তাদের দিকে তাকায়, তাই সেগুলো সাধারণত স্টক মার্কেটের দামের মধ্যে থাকে। এবার আমরা চলে যাব গ্রাহামের সেকেন্ড চ্যাপ্টারে,
সেকেন্ড চ্যাপ্টার মূলত কথা বলেছে মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগকারী নিয়ে। বইটি যখন সংস্করণ করা হয়েছিল অর্থাৎ 1971 সালে, তখন মুদ্রাস্ফীতি ছিল সবচেয়ে বড় ব্যাপার, এবং বিশেষ করে পরবর্তী 10 বছর অর্থাৎ 1971 থেকে 1982 সাল পর্যন্ত মুদ্রাস্ফীতির একটা বড় ইম্প্যাক্ট ট্রেড মার্কেটে দেখা গিয়েছিল। এই কারণে এই বইটি পড়া খুব আকর্ষণীয়, কারণ এটি দেখায় যে এই ক্ষেত্রে সেরা বিনিয়োগকারী বোরহাম কিভাবে তখনকার সময় এটি সম্পর্কে ভাবছিলেন এবং আসলে কি হয়েছিল তা অবমূল্যায়ন করেছিলেন। বইটি লেখার সময় মূল্যস্ফীতি ছিল 5.8%, যা তাৎপর্যপূর্ণ, এবং অনেকে বন্ডকে ভয়ানক বিনিয়োগ হিসেবে বিবেচনা করে, যেখানে একমাত্র বিকল্প ছিল স্টক। কোনো ট্রেড বা অন্যান্য কিছু ছিল না, তখন একমাত্র বিকল্প ছিল স্টক। এছাড়াও যখন বইটি লেখা হয়েছিল তখন এটি একটি লিম্পো পিরিয়ডে ছিল। এটি মুদ্রাস্ফীতির কারণে নয়, অন্য কিছুর জন্যও নয়, কারণ মুদ্রাস্ফীতি খুব খুব প্রসারিত ছিল সেই সময়। এটি কি ঘটবে সে সম্পর্কে আমাদের কিছুই বলে না, তাই যা ঘটতে পারে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এটি আমাদের এই প্রশ্নের দিকে নিয়ে যায় যে স্টক কি একমাত্র এবং সর্বোত্তম মুদ্রাস্ফীতি সুরক্ষার উপায়? গ্রাহামের উত্তর একটি নির্দিষ্ট নোট, যেখানে তিনি বলেছেন যে স্টকগুলি আরো ভালো করতে পারে অতীতের তুলনায়, তবে সেটি আরো খারাপও হতে পারে। গ্রাহাম আমাদের বলেন যে স্টক এবং মুদ্রাস্ফীতির মধ্যে কোনো সম্পর্ক নেই, কারণ 1965 থেকে 1917 সাল পর্যন্ত ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ছিল 22%, যখন একই স্টকের দাম এবং স্টক আয় কমে গিয়েছিল। তিনি গভীরভাবে রিসার্চ করেন, তখন তিনি দেখতে পান যে মুদ্রাস্ফীতি এবং উচ্চ আয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। একটি খুব আকর্ষণীয় কিছু যা তিনি উই আর টকিং 1971 বইয়ে উল্লেখ করেছেন। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি পেয়েছি, সেখান থেকে মূলত আমরা দুইটা প্রশ্ন করতে পারি। এক, দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ 25 বছরে কি হবে? আপনি যদি একটি দীর্ঘমেয়াদী স্টকে বিনিয়োগ করতে চান, সেটা আগামী 25 বছরে কি ধরনের রেজাল্ট এবং কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং 5 বছর বা তার কম সময়ে, সেই স্বল্প বা মধ্যবর্তী সময়ে আর্থিক ও মানসিকভাবে বিনিয়োগকারীর কি হবে। সেই একই স্টকে যদি আপনি 5 বছর এবং তার কম সময়ে বিনিয়োগ করেন, তাহলে তা আর্থিক এবং মানসিকভাবে বিনিয়োগকারীর মধ্যে কি সুফল অথবা কুফল আনতে পারে। এবং এখানে গ্রাহামস বিনিয়োগকারীদের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লিখেছেন। সেটা যদি আমি তার হুবহু করে বলি, হিজ ফ্রেম অফ মাইন্ড, হিজ হোপস অ্যান্ড এপ্রিসিয়েশন, হিজ স্যাটিসফ্যাকশন অর ডিসকানেক্ট উইথ হোয়াট হি হ্যাজ ডান এভভ অল, হিজ ডিসিশন হোয়াট টু ডু নেক্সট। সো সবকিছু আপনার মন, আপনার আশা, তার উপর ডিপেন্ড করে আপনি নেক্সট কি পদক্ষেপ নিতে যাচ্ছেন সেটা নির্দিষ্ট এবং নির্ধারণ করা উচিত। চ্যাপ্টার 3, আমরা বুদ্ধিমান বিনিয়োগকারীর উপর আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং 1972 সালে তার দৃষ্টিভঙ্গি বিনিয়োগের জগতে বেঞ্জামিন গ্রাহামের দৃষ্টিভঙ্গি নিয়ে, এবং আমরা বর্তমান বাজার পরিস্থিতির জন্য তার চিরন্তন জ্ঞান এবং প্রজ্ঞা প্রয়োগ করার চেষ্টা করছিলাম। গ্রাহাম যে মূল বিষয়ের উপর জোর দিয়েছেন, যেখানে আমরা ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারি, তা হলো নিম্নোক্ত বইয়ের 3 অধ্যায়ে স্টকের মূল্য এবং তাদের উপার্জন এবং লভ্যাংশের মধ্যে পরিবর্তিত সম্পর্ক, আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সম্পর্ক ভিন্ন হয় তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভিন্নতার উপর জোর দিই। বিগত শতাব্দীর অনেক চক্রের মধ্যে স্টকগুলি কিভাবে তাদের অন্তর্নিহিত অগ্রগতি করেছে তা বোঝা গুরুত্বপূর্ণ, এবং 10 বছরের গড় আয়, 10 বছরের গড় লভ্যাংশ এবং 10 বছরের গড় স্টক মূল্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে এর একটি বিশাল তফাৎ আমরা চোখে দেখতে পাবো। তাই গ্রাহাম বলেছেন যে আমাদের কি ঘটছে তা সম্পর্কে সত্যিই সতর্ক থাকতে হবে, অস্থিরতা মেনে নিতে হবে, পতন স্বীকার করতে হবে, এবং এমনকি আমাদের দ্বারা অন্য লোকের মূর্খ কর্মের সুবিধা নিতে হবে। বোকা জিনিসগুলি না করে আসুন বইটি প্রপার অ্যানালাইসিস করা যাক। 1924 থেকে 1929 সালের ক্রেজি বুল মার্কেটের উত্থান, যা ছিল 1929 থেকে 1943 সালের বিয়ার মার্কেটের পরিণত। এবার যদি আমরা বুল মার্কেট এবং বিয়ার মার্কেটের সংজ্ঞানটা জানতে চাই, তাহলে বুঝতে পারবো বুল মার্কেট হচ্ছে এমন একটি স্টকের অবস্থা যেখানে মার্কেটাররা স্টকের মূল্য আকাশচুম্বী করে সেখান থেকে মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তার অপোজিটে বিয়ার মার্কেট হলো এমন একটি অবস্থা যেখানে মার্কেটার তার সকল স্টকের মূল্য
থাবার নিচে ফেলে সেই স্টকের অথবা সেই মার্কেটের মূল্য নির্ধারণ করে। মজার বিষয়, 1920 সাল ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা যুগ। তাই সময় ভালো হওয়ার পরে সাধারণত ফলাফলগুলি তেমন ভালো হয় না এবং ঋণের অনুপাতও অত্যন্ত বেশি ছিল। তারপরও 1943 থেকে 1949 সাল পর্যন্ত অনেক কিছু ওঠানামা ছিল। আসুন দেখি গ্রাহামের অধ্যায় 3-এর 4টি প্রধান টেকওয়েগুলো কি। প্রথম উপায় হলো যে দীর্ঘমেয়াদে স্টক মার্কেটের রিটার্ন আয় নির্ধারিত হয় এবং মূল্য উপার্জনের অনুপাত, সেটা আপনার প্রধান বন্ধু হিসেবে কাজ করে স্টক মার্কেটে এবং ট্রেডিং লাইফে। দ্বিতীয় টেকওয়ে হলো এমন কিছু সময় আছে 1942, 1949, 1974, 1982 দিয়ে স্টকগুলোকে স্পর্শ করতে চায় না, এবং এমন কিছু সময় আছে যেখানে প্রত্যেকেই বিনিয়োগকারী হতে চায়। এমনকি আপনার প্রতিবেশী একজন বিনিয়োগকারী যিনি স্টক ক্রিপ্টোকারেন্সিতে দেখছেন। যাই হোক, স্টক মার্কেটে কি ঘটছে এবং স্টকগুলি ভালো কিনা সে সম্পর্কে জনসাধারণের উপলব্ধিতে কিভাবে ডিসসাইকেল রয়েছে তা সত্যি আকর্ষণীয়। সাধারণত স্টক ভালো এবং ইতিবাচকভাবে জনগণের দ্বারা প্রশংসিত হয়, যেটা আফটার 30 ইয়ার্স বুল মার্কেট রানের সাথে তুলনা করা হয়। তৃতীয় টেকওয়ে হলো যে দীর্ঘমেয়াদী স্টক রিটার্ন প্রায় 4% হবে, বর্তমান মূল্যায়ের অনুপাত 25 এবং মানসিকভাবে সামঞ্জস্য করা মূল্য উপার্জনের অনুপাত 42। এই জিনিসগুলি সর্বদা দীর্ঘমেয়াদে ভারসাম্য বজায় রাখে। তাই আপনি দেখতে পারেন যে স্টকগুলি আরো বেশি বেড়েছে হ্রাসের তুলনায়। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, যদি স্টক মার্কেট 60 to 70% হারে ক্র্যাশ করে, তবে এটি আপনার বেশিরভাগের জন্য একটি আশীর্বাদ হবে, কারণ তখন আপনি ডলারের দাম গড় কিনতে পারবেন অনেক সস্তা দামে, অনেক বেশি প্রফিটও আসবে এবং অনেক ভালো ইকোনমিক্সের জন্য এটা মার্ক করবে। চতুর্থ জিনিসটি হলো অতীতে যা ঘটেছে তা ভবিষ্যতে ঘটতে দেওয়া যাবে না, এবং আমরা যা করতে পারি তা হলো প্রস্তুত করা। যাই ঘটুক না কেন, স্টক মার্কেট পরবর্তী 20 বছরে আরো 10 গুণ বেড়ে যাবে। দুর্দান্ত স্টক মার্কেটে ক্র্যাশ করেছে 80%, এটা সত্য। এটি আমাদের ভালো বিনিয়োগের বার্তা প্রদান করছে এবং এটি গ্রাহামের বিনিয়োগের বার্তাও। সো আপনারা সবাই চিন্তামুক্তভাবে এই ট্রেড মার্কেটের ইনার মিনিংটাকে, ইনার সাইকেলটাকে বোঝার চেষ্টা করুন। এখন আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, যা স্টক এবং বন্ডের মধ্যে বরাদ্দ নিয়ে আলোচনা করে। দীর্ঘমেয়াদী সফল বিনিয়োগের জন্য স্টক বা বন্ড বা নগদের মধ্যে পোর্টফোলিও বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে 1972 সালে গ্রাহাম কি বলেছিলেন, যা এই বছরের মতোই স্টকগুলি তুলনামূলকভাবে বেশি ছিল এবং 1974-এ একটি বড় ড্রপ হয়েছিল এবং স্টকগুলি ফিরে পেতে 10 বছর লেগেছিল। সো চলুন শুরু করা যাক অধ্যায়টি ঝুঁকি সম্পর্কে গ্রাহামের দৃষ্টিভঙ্গি দিয়ে। গ্রাহাম বলেছেন যে কম ঝুঁকি উচ্চ রিটার্নের সমান হতে পারে, কারণ একটি ভালো গবেষণা করা দর কষাকষি একটি বন্ডের তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে একটি দর কষাকষি কেনার সাথে কম বাস্তব ঝুঁকি সম্পন্ন হতে পারে। একটি প্রচলিত বন্ড ক্রয়ের তুলনায় একটি বড় লাভের সুযোগ প্রদান করে, যা প্রায় 4.5% লাভের সমান। সুতরাং এখানে গ্রাহাম আমাদের বলেছে যে আপনি যখন অনেক গবেষণা করেন একটি স্টকের সম্পর্কে, একটি ট্রেডিং এর সম্পর্কে, এবং আপনি সত্যিই জানেন যে কিছু ডিসকাউন্ট অথবা ছাড় দেওয়া হয়েছে এবং দর কষাকষি করা হয়েছে, এতে কম ঝুঁকি উচ্চ রিটার্ন, উচ্চ সম্ভাব্য রিটার্ন রয়েছে বলে আপনি ধরে নিতে পারেন। অন্যদিকে আপনি যদি 4.5% কুপন দিয়ে একটি বন্ড কেনেন, যদি সুদের হার দ্বিগুণ হয়, তাহলে আপনি আপনার অর্থের 50% হারাবেন, যা খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যদি এটি একটি দীর্ঘমেয়াদী বন্ড হয়। গ্রাহাম বাজারের সময়ের দৃষ্টিকোণ থেকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন, যেখানে তিনি বলেন যখন স্টকগুলিকে অতিমূল্যায়িত করা হয় তখন আপনার কাছে স্টকের পরিমাণ মাত্র 25% থাকে। যখন স্টক সস্তা হয় তখন আপনার কাছে 75% স্টক থাকে এবং বাকিটা বন্ডে থাকে। তিনি মূল্যায়নের জন্য বন্ডের ফলনের সাথে লভ্যাংশের ফলনের তুলনা করে এই বিষয়টা দেখিয়েছেন। এখন দেখি বন্ড কি এবং বন্ড স্বল্প বা দীর্ঘমেয়াদী কিনা। আপনি যদি দীর্ঘমেয়াদী ক্রয় করেন তবে আপনি ফলন ঠিকভাবে পাবেন। আপনি নিশ্চিত যে আপনি স্বল্প মেয়াদে গেলে আপনার কুপন পাবেন
আপনি কখনোই জানেন না যে পরের বছর কি হবে যদি সুদের হার বেশি বা কম হয় এবং সুদের হার এখনো তুলনামূলকভাবে কম থাকে। আমি বলবো যে সম্ভবত স্বল্পমেয়াদী কোষাগার রাখা আরো ভালো, বিশেষত যেহেতু ফলন বক্ররেখা সমতল। এখানে ফলন বক্ররেখা মানে হলো স্বল্পমেয়াদী পরিপক্কতা এবং দীর্ঘমেয়াদী পরিপক্কতার মধ্যে ফলন এইভাবে খাড়া নয়, তবে সমতল, যার মানে দীর্ঘমেয়াদী ফলন এবং স্বল্পমেয়াদী ফলনের মধ্যে কোনো বড় পার্থক্য নেই। যদি সুদের হার বেশি হয় তাহলে বন্ডের দীর্ঘমেয়াদী ফলন মূল্য অনেক টাকা হারায়। তাই বন্ডগুলি এখন এই পর্যায়ে খুবই ঝুঁকিপূর্ণ। আমি সত্যি মনে করি যে আমরা এই পরিবেশেও ভালো বিনিয়োগ খুঁজে পেতে পারি, যা দীর্ঘ সময়ের জন্য তুলনামূলকভাবে ভালো করবে, বরাবরের মতোই। গ্রান্ট আমাদের বলে যে বিনিয়োগ করা ঝুঁকির পুরস্কার সম্পর্কে এবং শুধুমাত্র সর্বদা সর্বোচ্চ রিটার্ন তারা করে না। ধৈর্যশীল হওয়া এমনকি কিছু লাভ মিস করা আপনাকে আরো স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং একটি নিশ্চিততা যে আপনি সেই আর্থিক লক্ষ্যগুলিতে পৌঁছাবেন। এটি ছিল এই অধ্যায়ের মূল মেসেজ এবং মূল উদ্দেশ্য। পঞ্চম অধ্যায়ে প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি আপনার কাছে আক্রমণাত্মক বিনিয়োগকারী হওয়ার জন্য এত বেশি সময় না থাকে, তবে গ্রাহাম আপনাকে বিনিয়োগ সহজ করার জন্য কিছু চিরস্থায়ী টিপস দিয়েছে এই চ্যাপ্টারে। লোকেরা ভুলে যায় যে যদি তাদের স্টক প্রতি বছর 7.2% হারে রিটার্ন পায়, তাহলে আপনি প্রতি 10 বছরে আপনার অর্থ দ্বিগুণ দেখতে পাবেন। যার মানে হলো 1 লাখ টাকা বিনিয়োগ 4 বছর পরে প্রতি বছর মাত্র 7.2% হারে 1.6 মিলিয়নে শেষ হবে। এটি একটি আরামদায়ক অবসরের রক্ষার জন্য যথেষ্ট। আপনি যদি রক্ষণাত্মক হন এবং আপনি যদি বছরে সে 7.2% হারে পৌঁছাতে না পারেন, তাহলে কিছুটা কম হলেও 7% দিবে আপনাকে শেয়ার বাজার। এটি পরবর্তী 40 বছরে সরবরাহ করবে না। কিন্তু আপনি যদি রক্ষণশীল হন, যদি আপনি গ্রাহামের নিয়ম মেনে চলেন, আপনি সেখানে সেটা পাবেন। এই আক্রমণাত্মককারী এবং রক্ষণাত্মক টিপসগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার নিজস্ব স্টকের ব্যবহারটাকে নির্ধারণ করুন এবং সেই অনুসারে আগানোর অনুরোধ করা হয়েছে মূলত এই চ্যাপ্টার থেকে। চলুন চ্যাপ্টার 6 সম্পর্কে জানা যাক। চ্যাপ্টার 6 মূলত কথা বলেছে পোর্টফোলিও পলিসি ফর দ্য এন্টারপ্রাইজিং ইনভেস্টর নিয়ে। মানে হচ্ছে একজন এন্টারপ্রাইজিং ইনভেস্টর লাইক অ্যাগ্রেসিভ ইনভেস্টর অথবা হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টর, তারা কিভাবে তাদের পোর্টফোলিও পলিসিটা হচ্ছে মেনটেন করে অথবা ক্রিয়েট করে এবং তাদের যে অ্যাপ্রোচ, লাইক মোস্ট অফ দ্য এন্টারপ্রাইজিং ইনভেস্টর নেগেটিভ অ্যাপ্রোচটা মূলত এই চ্যাপ্টারে দেখানো হয়েছে বিভিন্ন পোর্টফোলিও পলিসি দেখানোর মাধ্যমে। চলুন সে বিষয়টি জেনে আসা যাক। বেসিক্যালি অ্যাগ্রেসিভ ইনভেস্টর এবং হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টর প্রত্যেকেই মূলত হচ্ছে তাদের স্টার্টিংটা করে একমাত্র বেসিক হাই গ্রেড কমন স্টকের থ্রুতে। বাট আফটার সাম ডেজ অ্যাগ্রেসিভ ইনভেস্টরের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে বেড়ে যায় তাদের হচ্ছে স্টকের নির্ধারণের উপরে এবং তাদের ট্রেডিং করার পলিসির উপরে। তারা আস্তে আস্তে হাই গ্রেড টেক্সেবল ইস্যুজের দিকে হচ্ছে আস্তে আস্তে ফোকাস করে। ডিফেন্সিভ কনফারেন্সের যে ব্যাপার স্যাপারগুলো আছে, যে গুন্ডিটা আছে, সেটা পেরিয়ে যেতে চায়, হাই রিস্ক নিতে চায়। অ্যাগ্রেসিভ ইনভেস্টর সেকেন্ড গ্রেড বন্ডস, প্রেফার স্টক টাইপ জিনিসপত্রগুলোতে হচ্ছে তারা ইনভেস্ট করতে চায় এবং তারা হাই রিস্কি ফরেন গভর্নমেন্ট বন্ডস গুলোতে হচ্ছে ইনভেস্ট করে। ইভেন ইফ ওই বন্ডস গুলো হচ্ছে অনেক প্রফিটেবল, বাট ওইসব বন্ডস এবং স্টকে এবং ওই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে ট্রেডিং করা অনেক বেশি রিস্কি, কারণ পলিসি সেম না। এটাই হচ্ছে মূলত তাদের মধ্যে ডিফারেন্স ইনভেস্টর এবং একজন অ্যাগ্রেসিভ ইনভেস্টরের মধ্যে। এখন আমরা সপ্তম অধ্যায় সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেখানে আলোচনা করা হয়েছে যে একজন উদ্যোগী বিনিয়োগকারী তারা কোন বাজারে বিনিয়োগের সুযোগ খুঁজে পান। একটি উদ্যোগী বিনিয়োগকারীকে 4টি বিষয় ফোকাস করতে হবে: মালিকানা, কম ক্রয়, উচ্চ বৃদ্ধি স্টক বিক্রি, দর কষাকষি এবং বিশেষ পরিস্থিতি। গ্রাহামের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে কেনা কম এবং বেশি বিক্রি করা নিয়ে আলোচনা করা হবে। গ্রাহাম বিশ্বাস করেন যে আমরা বাজারকে হারাতে পারি যদি আমরা সত্যিকারের ব্যবসায়ী হই এবং আমরা বিনিয়োগে নিজেদের উৎসর্গ করি। কিন্তু যদি আপনার কাছে সময় না থাকে, তাহলে সম্ভবত আপনার বিনিয়োগ অন্য কারো কাছে ছেড়ে দেওয়া বা আত্মরক্ষামূলক বিনিয়োগকারী হওয়া ভালো, যেখানে আপনার কাছে এখন মূল্যায়ন এবং স্বল্পমেয়াদী বন্ডের উপর নির্ভর করে স্টকের অবস্থান রয়েছে, কারণ দীর্ঘমেয়াদী বন্ডগুলি খুব বেশি এই সুদের হারে ঝুঁকিপূর্ণ। সুতরাং উদ্যোগী বিনিয়োগকারী হতে চাইলে এই যে 4টা মেইন বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি, সেগুলো সম্পর্কে একদম ভালোভাবে অ্যানালাইসিস করে তারপর স্টক মার্কেটে নামা উচিত এবং ট্রেডিং এর মার্কেটে আপনার কেরিয়ার বিস্তৃত করা উচিত।
এখন আমরা ওয়ারেন বাফেট যে অধ্যায়টিকে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলেছে সেই বিষয়ে কথা বলি। অষ্টম অধ্যায়, বিনিয়োগকারী এবং বাজারের ওঠানামা। সারাদিন যে বাজার চড়াই উতরায় রয়ে যায় তার সাথে কি করণীয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি বাজারের ওঠানামা সম্পর্কে ধারণা করার জন্য দুইটি উপায় ব্যবহার করতে পারেন। একটি হলো বাজারের সময় নির্ধারণ করার চেষ্টা করুন, অন্যটি হলো বাজারের মূল্য নির্ধারণের চেষ্টা করুন। আমরা সবাই বাজার চক্র দ্বারা আকৃষ্ট হই। গ্রাহাম বললেন প্রতিটি স্টক সম্ভবত পরবর্তী 55 বছরে নিম্ন পয়েন্ট থেকে 50% উপরে যাবে এবং পরবর্তী 3 বছরে 5 বছরের মধ্যে উচ্চ পয়েন্ট থেকে কমপক্ষে 33% নিচে নামবে। বার্তাটি হলো প্রতিদিনের ওঠানামা আসলে খুব বেশি বোঝায় না, কারণ আপনি একবার যদি ট্রেডিং এ জিতে যান, কখনো কখনো আপনি সস্তায় কিনবেন, কখনো কখনো আপনি উচ্চতর দামে কিনবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সমান হয়ে যায়। তাই গ্রাহাম মূল্যায়ন অনুসারে পুনরায় ভারসাম্য বজায় রাখার এবং স্টককে ব্যবসার একটা অংশ হিসেবে দেখার পরামর্শ দেন। যখন বাজারে অত্যন্ত উচ্চ মূল্যায়ন থাকে তখন কেনা এড়িয়ে চলুন, ব্যবসা চালানোর জন্য ভালো ব্যবস্থাপনা খুঁজুন, ব্যবসার মালিক হন। এইমাত্র আমি যে বিষয়টি বলেছি যদি আপনি সেটি আপনার জীবনে, আপনার ট্রেডিং লাইফে এবং স্টক মার্কেটে অনুসরণ করে চলতে পারেন এবং এর পুনরাবৃত্তি করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে আপনি খুব ভালো ফলাফল পাবেন। এখন আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। মাত্র 50 বছর আগে সূচক তহবিলের অস্তিত্ব ছিল না এবং এটি মনে রাখতে হবে, কারণ সূচক তহবিল একটি নতুন পণ্য। যেমন ভ্যানগার্ড সূচক তহবিল, এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1980 এর দশকের শুরু পর্যন্ত কোনো ট্র্যাকশন পায়নি। এবং যে দীর্ঘমেয়াদে মনে রাখা কিছু তহবিল এবং তহবিলের বিনিয়োগ সম্পর্কে গ্রাহাম কি আলোচনা করেছেন তা আমরা আলোচনা করব এবং তারপর আধুনিক যুগে তার দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করব। তিনি সহজভাবে বলেন যে আপনার এই ধরনের তহবিলে বিনিয়োগ করা উচিত। এর একমাত্র উপায় হলো মূল্যের নেট থেকে ডিসকাউন্টে একটি দর কষাকষিতে ক্লোজ এন্ড ফান্ডে বিনিয়োগ করা। একটি ক্লোজ এন্ড ফান্ড যেখানে লোকেরা সত্যি বেশি বিনিয়োগ করতে পারে না, তা হলো বার্কশায়ারের মতো একটি ফান্ড। তাই সেখানে নতুন কোনো টাকা আসছে না। তাই যখন নেট এসেট ভ্যালুতে ডিসকাউন্টে ট্রেড হয় তখন আপনি বার্কশায়ারে বিনিয়োগ করেন। বার্কশায়ারের সাথে যারা 2000 এবং 9টিতে বিনিয়োগ করেছে তারা খুব ভালো করেছে। আপনি যদি একজন প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী হন তাহলে স্টক এবং বন্ডের মধ্যে ভারসাম্য বজায় রাখুন এবং সময়ের সাথে সাথে আপনি ভালো করবেন। ইনভেস্টিং অ্যাডভাইস সম্পর্কে মূলত আজকে আমরা জানতে চাচ্ছি। তাই প্রথম বিষয় বিনিয়োগের পরামর্শ চাওয়া। এখন আপনি দুই ধরনের বিনিয়োগ পরামর্শ চাইতে পারেন। গ্রাহাম বলেছেন যে প্রথমে যে ব্যক্তি বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু জানেন না তারা বিনিয়োগের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি একটি গড় রিটার্ন ভালো বন্ড স্টক মার্কেট সুযোগ চান, আপনি যদি পরামর্শ পান তাহলে আপনি আরো রক্ষণাত্মক বিনিয়োগকারী হতে পারবেন। দ্বিতীয় জিনিস, পরামর্শ অন্য কাউকে অর্থ প্রদান বা গড় রিটার্নের যে ভালোর জন্য অন্য কারো মতামতকে বিশ্বাস করা। আমরা যে বইটি সংক্ষিপ্ত করছি তার মূল বার্তাটি হলো যে আপনাকে প্রথমে আপনার আর্থিক জীবনের জন্য দায়িত্ব নিতে হবে, তারপরে ঝুঁকির পুরস্কারটি বুঝতে হবে। আপনি যদি একজন প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী হন তাহলে মূল্যায়নের উপর নির্ভর করে আপনার কাছে বেশি সময় বন্ড স্টক থাকে না এবং সেই অনুযায়ী পুনরায় ভারসাম্য লাভ করে এবং এটি সময়ের সাথে ভালো করবে। সমস্যা হলো যখন সময় বা উত্তর জ্ঞান নেই এমন কেউ গড় বিনিয়োগের রিটার্নের চেয়ে বেশি চায়, তখন মানুষ পাগলামি করতে থাকে। এই মুহূর্তে স্টকগুলিতে 100% বিনিয়োগ করা একটি পাগলামির মতো জিনিস। সুতরাং যখন এটি আসতে শুরু করে তখন সমস্যা দেখা দেয় এবং লোকেরা লোভী হয় এবং তারা রিটার্নের পেছনে ছুটতে থাকে এবং এটি একটি ঝুঁকি, তাদের রক্ষণাত্মক ঝুঁকির পুরস্কার বোঝে না। তাই গড় রিটার্নের চেয়ে ভালো পাওয়ার জন্য কি সঠিক হতে পারে তাই ফোকাস করুন। সো এই জন্য ইনভেস্টিং অ্যাডভাইস জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা এই চ্যাপ্টারের মূল বিষয়। আমরা এখন 11তম অধ্যায়ে আছি, সিকিউরিটি অ্যানালিসিস ফর ডিল ইনভেস্টর নিয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের দুইটা বিষয় আছে, প্রথমটি বন্ড, দ্বিতীয়টি স্টক। কোনো কোম্পানির সুদের খরচের সাথে দরিদ্রতম বছরের মানে হচ্ছে যে বছরে সবচেয়ে কম ইনকাম হয়েছে সেটার তুলনা করলে এটি সম্ভবত বন্ডের কাছে যাওয়ার সবচেয়ে রক্ষণশীল উপায় বলে মেনে নেওয়া হয়। অন্যান্য চেকগুলো এন্টারপ্রাইজের আকার, যেমন ছোট কোম্পানির ঋণ পুনরুদ্ধারণের ফেরত দিতে আরো বেশি সমস্যা হয়, কারণ সেই ব্যবসায়িক মডেলগুলি কম পরীক্ষা করা হয় এবং পরবর্তী মন্দায় পরিবর্তন হতে পারে। স্টক থেকে ইকুইটি অনুপাত, যেখানে তিনি ঋণের মোট পরিমাণের মূল্য নিয়ে আলোচনা করেন। মূল্য হিসাবে বিনিয়োগকারীরা সম্পদের মূল্য এবং তাদের উপার্জন ক্ষমতার উপর ফোকাস করে। আমরা দেখেছি যে এমন অনেক কোম্পানি রয়েছে যারা প্রসারিত হচ্ছে
যাতে সুদের হারও ক্রমান্বয়ে বাড়ছে। এর মানে হলো যে আরো বেশি সংখ্যক কোম্পানি কোনো না কোনো সময়ে পুনরুত্থানের সমস্যা নিয়ে নিজেদের খুঁজে পাবে, বিশেষ করে যারা ইতিমধ্যেই প্রসারিত। এবার চলুন আমরা 11তম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি। বিলম্বিত বিনিয়োগকারীর জন্য স্টক বিশ্লেষণ, সেগুলি কিভাবে প্রভাব ফেলে, শিল্প প্রতি বিভিন্ন দীর্ঘমেয়াদী সম্ভাবনা ব্যবস্থাপনা, আর্থিক শক্তি, মূলধন কাঠামো লভ্যাংশ এবং বর্তমান লভ্যাংশের এইসব জিনিসপত্র নিয়ে মূলত স্টক কাজ করে। এখন আমরা 12তম অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেখানে ডিসকাস করা হয়েছে প্রাইস আর্নিং রেশিও নিয়ে। মূল্য আয়ের অনুপাত জিনিসটা কি? গ্রাহাম প্রথম বার্তাটি যা দিয়েছেন সেটি হলো 1 বছরের উপার্জনকে গুরুত্ব সহকারে নেবেন না, এবং আপনি যদি স্বল্পমেয়াদী আয়ের দিকে মনোযোগ দেন, মানে হচ্ছে যদি আপনি ট্রেডিং জিনিসটা করতে চান, তাহলে শেয়ার প্রতি আয়ের মধ্যে বুবি ট্র্যাপগুলি সন্ধান করুন। অর্থাৎ যে ছোট ছোট ল্যাকিংস গুলো আছে সেগুলো ধরে ধরে তারপর আপনি ওই ধরনের ট্রেড সাইট গুলাতে ওই ট্রেডিং করার জন্য আপনি হচ্ছে মনোনিবেশ করুন, না হলে সেটা দীর্ঘমেয়াদে আপনার ক্ষতির কারণ হবে। প্রাইস আর্নিং রেশিওটা কেন ইম্পর্টেন্ট সেটা যদি আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে বলি, সেটা হচ্ছে ধরেন 2018 সালে শেয়ার প্রতি $1 আয়ের আশা করে আপনি যদি কোনো স্টক কিনেন, যদি আপনি ট্রেডিং তখন না করতেন, সেই ডলার এখন শুধুমাত্র 0.2 হবে, কারণ তরলীকরণ এবং বিপুল সংখ্যক শেয়ার যোগ করা হয়েছে এই দিনের পর দিন, এবং আরো অনেক কিছু আছে। তাই আপনাকে প্রতিটি কোম্পানির আয় সম্পর্কে সত্যি জানতে হবে, তারপর বুঝতে হবে সেই কোম্পানির জন্য আপনি ট্রেডিং করবেন নাকি হচ্ছে স্টক মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে যাবেন। এবং এটাই ছিল মূলত এই চ্যাপ্টারের মূল উপপাদ্য বিষয়। বেঞ্জামিন গ্রাহামের এই বইটি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর মূলত 4টা স্টকের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছিল। সেটা 4টা স্টক কি কি যদি আমরা জানতে চাই, তাহলে ফার্স্টলি হচ্ছে আল্ট্রা অনলি এ লাইফ স্টক, এমারসন এ ইলেকট্রিক স্টক, এমেরিক স্টক, এয়ার ফ্রেট এন্ড মার্ড কর্পোরেশন। এই 4টা স্টকের এই কম্পারিজনের থ্রুতে এই চ্যাপ্টারটাতে প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী হিসেবে যদি আপনি তৈরি হতে চান বা নিজেকে তৈরি করতে চান, তাহলে কিভাবে স্টক নির্বাচন করবেন সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, এবং এটাই ছিল এই চ্যাপ্টারের মূল উপপাদ্য বিষয়। বেঞ্জামিন গ্রাহাম রক্ষণাত্মক বিনিয়োগকারী ছিলেন। ওনার ডিফেন্সিভ ইনভেস্টমেন্ট সিস্টেমটা ব্যবহার করে স্টক সিলেকশনের 7টা প্রসেস মূলত চ্যাপ্টার 14তে দেখিয়েছেন। সো চলুন জেনে নেওয়া যাক সেই 7টা পদ্ধতি কি কি। ফার্স্টলি, উনি সবসময় এন্টারপ্রাইজের সাইজের উপর লক্ষ্য করেছেন। যেমন যেসব কোম্পানির সাইজ 100 মিলিয়নের উপরে এবং যেসব কোম্পানির সাইজ 50 মিলিয়নের নিচে নয়, সেই ধরনের কোম্পানিগুলোকে মূলত ইনভেস্ট করার জন্য প্রেফার করেছে। এবং এই প্রেফারেন্সের জন্য উনি মূলত 2টা জিনিস দেখেছে। ফার্স্ট, ওই কোম্পানি যাতে মিনিমাম কোয়ালিটি অফ পাস্ট পারফরমেন্স থাকে, এবং সেকেন্ড, ওই কোম্পানি যাতে মিনিমাম কোয়ান্টিটি অফ আর্নিং এবং অ্যাসেটস এর বিনিময়ে ডলার ইনকাম হয়। সেকেন্ড যে জিনিসটা তিনি দেখেছেন সেটা হচ্ছে স্ট্রং ফাইন্যান্সিয়াল কন্ডিশন। কোম্পানি যদি স্ট্রং ফাইন্যান্সিয়াল কন্ডিশন না থাকে, তাহলে ওইসব কোম্পানির উপর রিলাই করাটা অত বুদ্ধিমানের কাজ হবে না। থার্ড হচ্ছে আর্নিং স্টেবিলিটি। কোম্পানির আর্নিং স্টেবিলিটির উপর ডিপেন্ড করে ওইসব কোম্পানিতে হচ্ছে ইনভেস্ট করা উচিত, এবং সেই আর্নিং স্টেবিলিটি চেক করার জন্য আপনি চাইলে হচ্ছে সেই কোম্পানির পাস্ট 10 ইয়ার্স এর ব্যালেন্স শিট চেক করতে পারেন। ফোর্থ, ডিভিডেন্ড রেকর্ড। বাইরের কান্ট্রিগুলোতে আপনি হয়তো বাংলাদেশের মতো ডিভিডেন্ড দেওয়া হয় না, সো এইসব জিনিসপত্রগুলো চেক আপনারা করে নিতে পারেন। ফিফথ, আর্নিং গ্রোথ। এখন কোন একটা কোম্পানিতে দেখতেছেন যে আপনি হচ্ছে ওই ইয়ারে 100 মিলিয়ন তার ডলার ইনকাম হয়ে যায়, বাট যদি দেখেন পাস্ট 10 ইয়ারে এই 100 মিলিয়ন আর্নিংটা 1000 মিলিয়ন থেকে কমে 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 100 মিলিয়নে আসছে, তার মানে অবশ্যই সেই কোম্পানি গ্রোথ ভালো নয়। সো ওই ধরনের কোম্পানিতে স্টকে যদি আপনি ইনভেস্ট করেন, সেটা আপনার জন্য একটা ক্ষতিকারক দিক হবে। 6, মডারেট প্রাইস অথবা আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিওর উপর ডিপেন্ড করে হচ্ছে এবং প্রাইসের উপর ডিপেন্ড করে হচ্ছে সেই সব স্টকে হচ্ছে ইনভেস্ট করা উচিত। এবং 7th হচ্ছে মডারেট রেশিও অফ প্রাইস টু অ্যাসেটস। এই 7টা স্টেপ মূলত যদি একজন ট্রেডার হচ্ছে ব্যবহার করে, তাহলে হচ্ছে উনি লং রানে নিজেদের ভালো প্রফিটেবিলিটি নিয়ে আসতে পারবে। সো চলুন চ্যাপ্টার 15 সম্বন্ধে কথাবার্তা বলা যাক। চ্যাপ্টার 15 মূলত হচ্ছে উদ্যোগী বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেট নির্বাচনের আলোচনা করেছে। একজন এন্টারপ্রাইজিং ইনভেস্টরের কাছে কি কি পার্টিকুলার পসিবিলিটিস হচ্ছে কনসিডার করলে, তাদের ইন্ডিভিজুয়াল সিলেকশন গুলাকে প্রভাবিত করলে তার হচ্ছে মোর প্রফিটেবল ইনকাম আসতে পারে বা মোর প্রফিটেবল গেইন আসতে পারে, সেটা মূলত এই চ্যাপ্টারে দেখানো হয়েছে। যেসব কোম্পানিদের স্যাটিসফ্যাক্টরি পাস্ট রেকর্ড আছে এবং যারা হচ্ছে মোটামুটি ভালো লেভেল অফ রিটার্ন সবসময় মেনটেন করে আসছে, সেই ধরনের কোম্পানিগুলোতে এন্টারপ্রাইজিং ইনভেস্টরদের হচ্ছে ইনভেস্ট করা উচিত। চ্যাপ্টার 20 মূলত ইনভেস্টমেন্টের সেন্ট্রাল কনসেপ্ট নিয়ে কাজ করেছে, যেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। একটা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে মার্জিন অফ সেফটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং সেটার উপর ডিপেন্ড করে একজন ট্রেডার অথবা একজন স্টক মার্কেটার স্টকে হচ্ছে নিজেদের অর্থ ইনভেস্ট করে। সো এটা খুবই জরুরি এই কোম্পানির অথবা স্টকের মার্জিন অফ সেফটি জানা বিফোর ইনভেস্টিং ইউর মানি। বন্ড ইনভেস্টররা তাদের ফিউচার অ্যাভারেজ আর্নিং কখনো হচ্ছে প্রেডিক্ট করতে পারে না, কারণ
বন্ডের পাস্টের মতো হচ্ছে ফিউচার আর্নিং কখনো সেম থাকে না। সো এই জায়গাতে তাদের হচ্ছে রেশনাল থিঙ্কিং করতে হয় যে কিভাবে হচ্ছে ইনভেস্ট করলে, কি পরিমাণে কতটুকু টাইমের জন্য ইনভেস্ট করলে সেই বন্ডে হচ্ছে সে প্রপার আউটকামটা পাবে। আবার ফিক্সড ভ্যালু ইনভেস্টমেন্টে মার্জিন অফ সেফটি কনসেপ্টটা আরো ডিপলি হচ্ছে কাজ করে, কারণ কমন স্টকে মার্জিন অফ সেফটিটা মোটামুটি ভালো লেভেলে থাকে। এই জন্য ওই ধরনের স্টক গুলো একজন ইনভেস্টরের জন্য অনেক বেশি সেফ অ্যান্ড সাউন্ড হয়ে থাকে। তো এই জায়গাতে মার্জিন অফ সেফটিটা অনেক ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে অ্যাপ্লাই করা উচিত। সো এটাই ছিল মূলত এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য এবং মেইন বিষয় আশয়। আমরা যদি সাম আপ করি, ইনভেস্টমেন্ট ইজ মোস্ট ইন্টেলিজেন্ট হোয়েন ইট ইজ মোস্ট বিজনেস লাইক। সো আপনি যদি ইনভেস্টটাকে বিজনেসের মতো চিন্তা না করেন, আপনি কখনো এটা থেকে ভালো আউটকাম আনতে পারবেন না। সো প্রথমে আপনার ইন্টেনশনটা হওয়া উচিত যে আমি যে ইনভেস্টমেন্টটা করতেছি এটা যাতে আমার পার্ট টাইম কোনো কাজ না হয়ে থাকে। প্রপার অ্যানালাইসিস করে তারপরে এই জিনিসটাতে হচ্ছে কাজটা করি, তাহলে মূলত আপনি ইনভেস্টমেন্ট থেকে হচ্ছে প্রপার আউটকাম পাবেন। সো এই বিজনেস ওয়ার্ল্ডে যে চারটা মেইন প্রিন্সিপাল আছে, যে হচ্ছে নো হোয়াট ইউ আর ডুইং, সেকেন্ডটা হচ্ছে যেমন ডু নট লেট এনিওয়ান এলস রান ইউর বিজনেস, থার্ড হচ্ছে ডু নট এন্টার আপন অ্যান অপারেশন, অ্যান্ড ফোর্থ হচ্ছে হ্যাভ দ্য কারেজ অফ ইউর নলেজ এন্ড এক্সপিরিয়েন্স। এই জিনিসপত্রগুলা যদি আপনি প্রপারলি আপনার ইনভেস্টমেন্ট জগতে হচ্ছে ইনক্লুড করতে পারেন, তাহলে মূলত আপনি একজন সফল ইনভেস্টর হবেন, যেটা মূলত এই বেঞ্জামিন গ্রাহামের মূল বিষয় ছিল এই বইটির মাধ্যমে আপনাদেরকে দেয়ার। যে ভাই, আপনি যদি ভালো একজন ইনভেস্টর হতে চান, এই ইন্টেলিজেন্ট ইনভেস্টরের থ্রুতে আপনি একটা প্রপার রোড ম্যাপ পাবেন, যে রোড ম্যাপ ফলো করলে আপনি প্রপারলি হচ্ছে এই ইনভেস্টমেন্ট ক্যারিয়ারে, এই ট্রেডিং ক্যারিয়ারে হচ্ছে ভালো করতে পারবেন। তো এই ছিল এই বইয়ের মূল উপপাদ্য বিষয়। কারো যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে নিচে কমেন্ট সেকশনে হচ্ছে আমাদের বিষয়গুলো জানাবেন, আমরা অবশ্যই আনসার দেওয়ার হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব। তো দিন শেষে যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং হচ্ছে এই ধরনের ভিডিও আপনি আরো চান বুক রিভিউ টাইপ, তাহলে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটাতে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আর কি কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। তো টিল দেন, টাটা।